পজিশন এন্ড মোমেন্টাম অপারেটর অনেক দিন ধরে এটা করেছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইয়ে। এখানে অনেক ফর্মালিজম আছে যেগুলো খুব ইউজফুল। আচ্ছা, আমরা শেষের দিকে অ্যাজ এন এক্সাম্পল একটা অপারেটর নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ট্রান্সলেশন অপারেটর। ট্রান্সলেশন অপারেটর টি হ্যাট is an operator which depends on a parameter A. Translation operator কি করে? If it acts on a ket x মানে হচ্ছে eigenket of the position operator, সেই eigenketকে ট্রান্সলেট করে সামনের দিকে নিয়ে যায় to a value ket x plus a. এটা হচ্ছে সংজ্ঞা। এটা যদি সংজ্ঞা হয় তাহলে আমরা গত ক্লাসে এটা দেখিয়েছিলাম যে এটা, আচ্ছা আমি নোটে যাই। গত ক্লাসে এটা দেখিয়েছিলাম। ধরো psi prime একটা ket, psi prime is a ket which I obtain by operating by t on a ket psi, ta psi equal to psi prime. তাহলে psi prime এর ওয়েভ ফাংশন কত? It is the scalar product between psi prime and ket x. তার মানে এইটা multiplication of or operation of bra x on ket psi prime. Or ket psi prime is ta times psi, ta acting on psi. এটাকে এখানে এই যে হ্যান্ডসিম এটা কেমন এটাই করেছিলাম। টিএ এবং সাই এর মাঝখানে একটা ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি বসাবো। এই যেটা হচ্ছে ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি, কেট এক্স প্রাইম ব্রা এক্স প্রাইম ডি এক্স প্রাইম, এটা হচ্ছে ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি। এটা বসালাম, কারণ আমার এটা বসাতে হলো তার কারণ আমার সংজ্ঞায় দিয়েছি টিএ অ্যাক্টিং অন এ কেট, আইগেন কেট অফ এক্স আমাকে কি দেয় সেটা আমার সংজ্ঞা আছে। আমি কিন্তু এখনো ওটা পাইনি। টিএ ব্রার উপর এক করলে কি পাবো সেটা এখন আমি জানি না, ওটা আমার সংজ্ঞায় ছিল না। সংজ্ঞায় ছিল what do I get if I have operator t acting on ket x prime. এটা হবে আরেকটা কেট, সে কেট হবে ket x prime plus a, এটা সংজ্ঞা। তাহলে আমি এখানে এই জিনিসটা করে ফেলতে পারি, TA acting on ket x prime gives me x prime plus a ket. এখন আমি I can proceed. How do I proceed? এটা তো আমি জানি, এটা হয়ে গেল TA acting on x prime becomes x prime plus a, এটার সঙ্গে স্কেলার প্রোডাক্ট উইথ x, এটা কত হবে? ডেল্টা x মাইনাস x প্রাইম মাইনাস a। এটা হলো, এখন এই ডেল্টা ফাংশন সাহায্যে x প্রাইম ইন্টিগ্রেশন করো। ডেল্টা ফাংশন আর্গুমেন্ট কখন শূন্য হয়? যখন x প্রাইম ইকুয়াল টু x মাইনাস a। তাহলে এই ডেল্টা ফাংশনের সাহায্যে যখন x প্রাইম ইন্টিগ্রেশন করে ফেলবে, ইন্টিগ্রেশন করা খুব সোজা। যেখানে ইন্টিগ্র্যান্ডে যেখানে ডেল্টা ছাড়া অন্য জায়গায়, ইন্টিগ্র্যান্ডের অন্য জায়গায় যেখানে এক্স প্রাইম দেখবে সেখানে এক্স প্রাইমকে এক্স মাইনাস এ দিয়ে রিপ্লেস করো, তাহলে এটা পেলাম। তাহলে কিন্তু এখন কি হলো? এখন আমি একটু ইয়েতে যাই। টি অ্যাক্টিং অন টি অফ এ ডিপেন্ডস আপন এ প্যারামিটার এ অ্যাক্টিং অন অ্যান আইগেনকেট এক্স of the operator x hat gives me another eigenket of x displaced by a. এটা সংজ্ঞা, এটা ডেফিনিশন। এখান থেকে আমি দেখালাম যে এটা যদি হয় টি এ অ্যাক্টিং অন সাই, যে কোনো আরবিট্রারি কেট, এখানে ডান দিকে কেট এক্স ছিল, ওটা আরবিট্রারি কেট নয়, যে কোনো আরবিট্রারি কেটের উপরে যদি অ্যাক্ট করাই তাহলে আমাকে দিচ্ছে এক্স মাইনাস এ সাই। এখন আমি এখানে ইচ্ছা করলে I can take TA to act on psi, এটা দিচ্ছে আমাকে ket psi prime। তাহলে নতুন কেটের psi prime হচ্ছে নতুন কেট, psi হচ্ছে পুরনো কেট, ওল্ড কেট। তো নতুন কেটের ওয়েভ ফাংশন x,
equal to পুরনো কেটের ওয়েভ ফাংশন x minus a, বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে psi prime of x, আর ডান দিকে যেটা আছে সেটা psi of x minus a। অথবা আমি এখান থেকে দেখতে পারি যেহেতু x is an arbitrary ket of Hilbert, x কি বলছি, যেহেতু ket psi is an arbitrary ket of the Hilbert space, this becomes an operator equation। psi টাকে যদি না লিখি তাহলে আমি পাবো x t bar a, so t hat a acting on bra x আমার কি দেয়, bra x minus a। আর এখানে ডান দিকে আমি ইচ্ছে করলে যে কোনো কেট বসাতে পারি, তাহলে t bar a acting on bra x gives me bra x minus a। এই সংজ্ঞা থেকেই ক্যালকুলেট করে পেলাম, এই সংজ্ঞা থেকে শুরু করে এটা দেখালাম যে t hat of a acting on bra x gives me bra x minus a। আমি যদি এটা সংজ্ঞা করতাম তাহলে এটা সংজ্ঞা থেকে ওটা দেখাতে পারতাম, তারা ডিপেন্ডেন্ট অন ইচ আদার। ওকে, এটা খেয়াল রাখলে সুবিধা হয়। এটা থেকে এখন আবার ব্যাক করি শেয়ারে। এখন যে psi prime of x equal to psi of x minus a, এটা একটা সুন্দর ইন্টারপ্রিটেশন আছে। কেট psi পুরনো কেট, এটার উপরে t of a এই অপারেটর দ্বারা অপারেট করে আমি নতুন কেট পেয়েছি psi prime। কেট psi পুরনো কেটের ওয়েভ ফাংশন যদি এইরূপ হয় x minus a তে পিকড হয়, তাহলে নতুন psi এর ওয়েভ ফাংশন উইল পিকড এট x। তাহলে আমার সিস্টেমটা মাস্ট হ্যাভ বিন ট্রান্সলেটেড by an amount a। তারপরে তো সেই জন্য তো ওয়েভ ফাংশন আগে এখানে ছিল, এই জায়গায় আগে ওয়েভ ফাংশন ছিল। এখন একই সিস্টেম, এটার ওয়েভ ফাংশন ডান দিকে শিফট করে এখানে এসছে। তার মানে ওয়েভ ফাংশন কিভাবে শিফট করবে, পুরো সিস্টেমটাকে শিফট করা হয়েছে। পুরো সিস্টেম এবং আশেপাশে যা এনভায়রনমেন্ট, এভরিথিং হ্যাজ বিন শিফটেড। এমন না যে শুধু সিস্টেমটাকে শিফট করেছি আর আমার পাশে একটা ব্ল্যাক হোল আছে, ব্ল্যাক হোলটাকে রেখে আমি পালিয়ে গেলাম, তাহলে আমার ওয়েভ ফাংশন চেঞ্জ হয়ে যাবে, আমার এনভায়রনমেন্ট চেঞ্জ হবে, অন্যভাবে চেঞ্জ হবে। এখন শুধু আমার ওয়েভ ফাংশন শুধু শিফট হয়েছে, আইডেন্টিক্যাল ওয়েভ ফাংশন বাট শিফটেড টু দ্য রাইট। তার মানে আমার সিস্টেম এবং আশেপাশে এনভায়রনমেন্ট, মেজারিং অ্যাপারেটস যা আছে সব নিয়ে সবকিছুকে আমি শিফট করে দিলাম রাইট বাই অ্যান অ্যামাউন্ট এ। সেই জন্য তো ওয়েভ ফাংশন শিফট করে গেল বাই অ্যান অ্যামাউন্ট এ। ওকে, এখন আমি এই পর্যন্ত গত ক্লাসে করেছিলাম, এখন আমি দেখাবো যে আমার সংজ্ঞা অনুযায়ী টিটা একটা ইউনিটারি অপারেটর। তার মানে টি ড্যাগার is equal to t dagger t equal to identity। তার মানে t dagger equal to t inverse। আর t inverse কত, t of a একে যদি মাইনাস a করে দেই তাহলে এটা হবে t inverse। কারণ a দিয়ে আমি I shift by an amount a, এটাকে উল্টা করতে গেলে আবার ব্যাক করতে গেলে I have to shift by an amount minus a। তাহলে t এর ভেতরে যে আর্গুমেন্ট আছে a কে মাইনাস a করে দিলে উল্টা হয়ে যাবে। তাহলে t of a এটার ইনভার্স, এই যে এটার ইনভার্স হবে t of minus a। আবার এটা বলছে t dagger of a is also t inverse of a। তাহলে এটা আমি প্রমাণ করতে পারবো, এগুলো t dagger equal to আইডেন্টিটি প্রমাণ করতে গেলে t এবং t dagger এর মাঝখানে একটা ডিকম্পোজিশন আইডেন্টিটি করো, করে এই প্রসিড করে তুমি দেখাও যে এটা আইডেন্টিটি অপারেটর। আই লিভ ইট অ্যাজ এ হোমওয়ার্ক টু ইউ। এটা খুবই সোজা, তোমরা বাসায় এটা আমার এখানে করা আছে, এটা বুঝতে পারো কিনা দেখো। উল্টাটাও 1 হতে হবে, t dagger t is equal to আইডেন্টিটি হতে হবে। আবার এখানে ওই ডিকম্পোজিশন আইডেন্টিটি করতে হবে এই আইগেন ভেক্টরস অফ x দিয়ে, কারণ আমি জানি t এর অপারেশন অন এ আইগেন কেট অফ x অর এন আইগেন ব্রা অফ x। এগুলো করে আবার আইডেন্টিটি দেখালাম। তাহলে এটা আমি দেখালাম t dagger equal to t dagger t equal to identity। তার মানে t হচ্ছে ইউনিটারি, t dagger of a equal to t inverse of a। t is the unitary operator। আবার t inverse of a হচ্ছে t of minus a। এগুলো এখানে নাই লেখা যদিও, তারপরে তোমরা বুঝতে পারছো t যে ইউনিটারি সেটা খুব সহজেই দেখানো যায় t এর সংজ্ঞা থেকেই। ওকে, এটা একটা তোমাদের দিয়ে দিতে পারি। এখন দেখো এই যে এটা আমি একটু পড়ি, পেজ 17টা একটু পড়ি।
আর এইটা একটু প্রবলেম করছে আমাকে। T is a unitary operator. এখন ইউনিটারি অপারেটর সম্বন্ধে একটা জেনারেল কমেন্ট করা হচ্ছে। কমেন্টটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইউজফুল। ট্রান্সফরমেশন অফ কেটস বাই ইউনিটারি অপারেটর, যে কোনো ইউনিটারি অপারেটর, শুধুমাত্র যে ট্রান্সলেশন অপারেটর না, ট্রান্সলেশন অপারেটর ছাড়াও আরো অনেক ইউনিটারি অপারেটর আছে। একটা কেটকে যদি আমি ট্রান্সফর্ম করি বাই অ্যাক্টিং অন দ্য কেট বাই এ ইউনিটারি অপারেটর, তাহলে স্কেলার প্রোডাক্টে কোনো পরিবর্তন হয় না। অরিজিনাল কেটের উপর যদি ধরো নর্মালাইজড ইউনিটি থাকে, ফাইনাল কেটটাও কিন্তু নর্মালাইজড ইউনিটি থাকবে। To see this, consider two kets psi and phi, each transformed by unitary operator u hat to new kets, ket psi prime and ket phi prime respectively. That is, এটা দেখো, একটা কেট আছে psi, এটাকে একটা ইউনিটারি অপারেটর দিয়ে অপারেট করালাম, psi পরিবর্তিত কেট হচ্ছে ket psi prime। একইভাবে phi আরেকটা কেট, ওটার উপরে ইউ দ্বারা অপারেট করে কেট ফাই প্রাইম পেলাম। এখন ধরো এই সাই প্রাইম, কেট সাই প্রাইম এবং কেট ফাই প্রাইমের মধ্যে যে স্কেলার প্রোডাক্ট, আমি যদি এটা করি স্কেলার প্রোডাক্ট ব্রা সাই প্রাইম কেট ফাই প্রাইম, তাহলে কি হবে? এখানে এটা যদি হয় কেট ফাই প্রাইম ইকুয়াল টু ইউ ব্রা ফাই, এটা আমি কি লিখবো? অথবা কেট সাই প্রাইম equal to u ket psi এক মিনিট। এই যে এখানে আছে কেট সাই প্রাইম ইকুয়াল টু ইউ অ্যাক্টিং অন কেট সাই, এটাকে যদি আমি ডুয়াল স্পেসে লিখি, ডুয়াল স্পেস করেসপন্ডেন্স হচ্ছে কেট সাই প্রাইম হবে ব্রা সাই প্রাইম, আর এখানেও কিন্তু উল্টে যাবে, এই সাই বাঁ দিকে চলে যাবে ব্রা সাই, আর ইউর জায়গায় ইউ ড্যাগার করবে, এটাই তো সেটা লিখেছি। দেখো ব্রা সাই প্রাইম এখানে লিখেছি এইভাবে, আমি অ্যানোটেট করি একটু তাহলে সুবিধা হয়। দেখো এই যে ব্রা সাই প্রাইম, এখানে ব্রা সাই প্রাইম আছে, এটা লেখা হয়েছে এইভাবে, দ্যাটস ইকুয়াল টু ব্রা সাই তারপরে ইউ ড্যাগার, এটা আসছে এখান থেকে। এটা যদি কনজুগেট করো, ডুয়াল কনজুগেট করো, তাহলে ব্রা সাই প্রাইম ইকুয়াল টু ব্রা সাই তারপর ডান দিকে ওটা ইউ ড্যাগার, আর কেট ফাই প্রাইম তো ইউ ফাই আছে। ওকে, তাহলে আমি তো জানি ইউ ড্যাগার, ইউ ইজ ইউনিটারি, তার মানে ইউ ড্যাগার ইকুয়াল টু ইউ ইনভার্স। এই যে ফোন দিচ্ছে, আমি একটু ফোনটা ধরি। হ্যালো, ও আমি আজকে আসবো না, কালকে আসবো। সরি রাশিদা, আমি খুব দুঃখিত, ভুলে গেছিলাম। দিয়ে দেন, দিয়ে দেন, আপনি খুব ভালো হইলো, দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন রাশিদা, খুব ভালো হইলো। আচ্ছা, ওকে। তাহলে যেহেতু ইউ ড্যাগার ইজ ইকুয়াল টু ইউ ইনভার্স, ইউ ড্যাগার ইউ করলে আইডেন্টিটি, তাহলে ফাই সাই, তাহলে কেট ব্রা ফাই প্রাইম কেট সাই প্রাইম এই যে স্কেলার প্রোডাক্ট, আর সাই ফাই একই, তার মানে স্কেলার প্রোডাক্ট অপরিবর্তিত থাকে। আমি যদি কেটস গুলোকে একটা ইউনিটারি অপারেটর দ্বারা ট্রান্সফর্ম করে নতুন কেট পাই, তাহলে ওই ট্রান্সফর্ম করলাম ঠিকই, কিন্তু নতুন কেটগুলোর
মধ্যে স্কেলার প্রোডাক্ট আর পুরনো করসপন্ডিং পুরনো কেটগুলোর মধ্যে স্কেলার প্রোডাক্ট একই থেকে যায়। ইন পার্টিকুলার নর্ম অফ এ ভেক্টর কিভাবে সংজ্ঞায়িত করে? স্কয়ার রুট অফ স্কেলার প্রোডাক্ট অফ কেট সাই উইথ ইটসেলফ। এটা রিয়েল নাম্বার, স্কয়ার রুট করলাম, এটা কিন্তু অপরিবর্তিত থাকবে। যদি সাইকে ইউনিটারি ট্রান্সফর্ম করে সাই প্রাইমে নিয়ে যাই, সাই প্রাইমের নর্ম কেট সাই প্রাইমের নর্ম আর কেট সাই এর নর্ম একই থাকবে, নর্মগুলো অপরিবর্তিত থাকে। এখন কনস্ট্রাকশন অফ টি অফ এ, এটা আমি একটু আমার খাতায় যাই, এখন স্টার্টে চাচ্ছি এটা শো দ্যাট, এটা একটা প্রবলেম দিলাম তোমাকে, শো দ্যাট অপারেটর টি অফ এ কে এভাবে লেখা যাবে e to the power minus I by h cut a px। আমি যেহেতু ওয়ান ডাইমেনশনে আছি আগে থেকে বলে দিই, বারবার px না লিখে জাস্ট p লিখলেই চলে। এটা যে px, এটা আমার তো মাথায় আছে, কারণ এগুলো ইট রিপ্রেজেন্টস, আমার সংজ্ঞা যেটা দিয়েছি, আমি ওয়ান ডাইমেনশনে আছি, দিস অপারেটর অনলি এফেক্টস দ্য ket x, এটা আমার সংজ্ঞা। তাহলে এখানে px আছে। এই অপারেটর যদি ket y কে যদি এফেক্ট করতো, ডিসপ্লেস করতো, তাহলে এখানে py আসতো। এটা আমি পরে দেখবো। আমি আপাতত ওয়ান ডাইমেনশন আছে, এখানে px। এটা দেখাও, এটা দেখানোর আগে দেখো, এটা এই যে অপারেটর ডান দিকে লেখা আছে, এটা এক্সপোনেনশিয়াল ফর্মে লেখা আছে। ওই প্যারামিটার এটা কিন্তু আছে, t ডিপেন্ডস আপন এ প্যারামিটার a। এই প্যারামিটার a কি রিপ্রেজেন্ট করে? ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য ভেক্টর। ভেক্টর কতটুকু ডিসপ্লেস হলো is displaced by an amount a, আর px হচ্ছে momentum operator corresponding to motion along the x-axis। px কিন্তু হার্মিশন অপারেটর। আমি তোমাদের পরে একটা হোমওয়ার্ক দেব, এরকম একটা অপারেটর যদি থাকে e to the power I, একটা অপারেটর ও, এবং ও যদি হার্মিশন হয়, তাহলে এটার ড্যাগার, এটার ইনভার্স, এটা ইনভার্স হচ্ছে e to the power I ও অপারেটরের ইনভার্স। ও যদি হার্মিশন হয়, তাহলে e to the power I ও হচ্ছে ইউনিটারি। এটা পরে আমি এটা টেক ইট ফর গ্রান্টেড নাও। এই ও এর সঙ্গে কিছু কনস্ট্যান্ট ফাংশন থাকতে পারে, রিয়েল কনস্ট্যান্ট থাকতে পারে। যেমন এই px এর সঙ্গে একটা রিয়েল কনস্ট্যান্ট আছে a h কাট, এগুলো তো রিয়েল। এটা মাইনাসটাও এর সঙ্গে নিতে পারো, i আছে এখানে, প্লাস i কিংবা মাইনাস i যাই দাও না কেন, i কারণে। আর ওটা হার্মিশন, ওটা যদি হার্মিশন হয়, তাহলে e to the power I ও is unitary, অথবা e to the power minus I ও is unitary। এখানে px টা হার্মিশন, ফলে পুরো জিনিসটা ইউনিটারি। আচ্ছা, এখন এই জন্য p of x কে বলা হবে জেনারেটর of the unitary operator t hat। এই যে একটা ডিসপ্লেসমেন্ট অপারেটর ডিফাইন করলাম t hat of a, এটাকে জেনারেট করলাম বাই দি corresponding conjugate momentum। t hat of a represents displacement along x, রাইট? এই আমার সিস্টেমটা এখানে ছিল, সিস্টেম, আমি সিস্টেমটাকে ডিসপ্লেস করে এখানে আনলাম, তাহলে সিস্টেমটা ওয়েভ ফাংশন হয়ে গেল টি অফ এ। সাই ছিল আগে, এখন এটা হয়ে গেল সাই প্রাইম। আমার এটা স্টাক হয়ে গেছে, ইন্টারনেট স্টাক হয়ে গেছে, এখন তো দেখে না। আচ্ছা, সাই হ্যাজ বিকাম কেট সাই প্রাইম। ওকে, তাহলে এটা যে এই যে ডিসপ্লেসমেন্টের জন্য যে একটা অপারেটর আছে টি হ্যাট অফ এ, টি হ্যাট অফ এ কে যদি এইভাবে লিখি, ডান দিকে যেমন আছে ওভাবে যদি লিখি, এখানে দেখা যাচ্ছে যে আমার এই একটা অপারেটর আছে px। px হচ্ছে কনজুগেট মোমেন্টাম করসপন্ডিং টু x, x এর মোশনের কারণে যে মোমেন্টাম, সেটার করসপন্ডিং অপারেটর। x এবং px তারা কনজুগেট টু ইচ আদার।
x এর কনজুগেট মোমেন্টাম হচ্ছে px, সেই অপারেটর দিয়ে প্রকাশ করা হচ্ছে। px is a Hermitian operator. তাহলে if I have a displacement along x axis, সেই ডিসপ্লেসমেন্টের জন্য হিলবার্ট স্পেসে কেটগুলোকে যে অপারেটর দ্বারা ডিসপ্লেস করা হবে সেই অপারেটর হচ্ছে টি অফ এ। টি অফ এ কে জেনারেট করা যাবে থ্রু অ্যান exponential formula by a Hermitian operator, and that Hermitian operator corresponds to conjugate momentum conjugate to x, px. এবং এই পুরো টিটা ইউনিটারি বিকজ px is Hermitian. ওকে, এখন আমি let me construct this, দেখা যাক, খুব ইন্টারেস্টিং। এটা তো আমি জানি, এটা তো আগেই দেখালাম যে x t hat of a acting on psi, এটা কিন্তু ket psi prime, তাহলে এটা ket psi prime, that আমি একটু কিছুক্ষণ আগে প্রমাণ করলাম যে এটা x minus a psi, রাইট? একদম প্রথমেই যেটা প্রমাণ করেছি, এটাকে আমি লিখতে পারি bra x ket psi prime, কারণ t of a acting on ket psi gives me ket psi prime, is equal to bra x minus a psi. এটাকে তো লিখবো এইভাবে psi prime of x. This is the representation, এই যে এই ফাংশনটা অথবা এইটা, এটা একটা নাম আছে। It is the representation of ket psi prime in the coordinate basis, or it is the wave function, এইভাবে লিখবো psi prime of x. It is the wave function in coordinate representation corresponding to the ket psi prime. It's the wave function. It's a function of x, তার মানে wave function in the coordinate space x, এটা করছি। So psi prime of x equal to psi of x minus a, এটা একটু আগে যেটা বললাম, পুরনো ket psi এর corresponding wave function at the point x minus a gives me the wave function of the new ket psi prime at the displaced point x. x minus a থেকে x আসতে গেলে সামনের দিকে by an amount a যেতে হবে তোমাকে। So whole system has been displaced by an amount a. That is why the wave function has been displaced by an amount a. এটা আছে। এখন এটাকে টেইলর সিরিজে এক্সপ্যান্ড করো around x equal to 0, তাহলে তোমার উত্তর এসে যাবে। এটা একটা ইন্টারেস্টিং ম্যানিপুলেশন, এটা এগুলো পরীক্ষায় আসে। এই ম্যানিপুলেশন গুলো তোমাদের ভালো করে শিখতে হবে। তাহলে আমি নতুন পাতায় গিয়ে আবার শুরু করি। আমি একটু আগে দেখালাম যে এইটা psi prime of x equal to psi x minus a. এখন ডান দিকে যেটা আছে এটাকে এক্সপ্যান্ড করো around x by Taylor series, তাহলে প্রথম টার্মটা কি psi of a, psi of x হলো psi of x। আমি এই x আছে তো, এই x বিন্দু আছে, x বিন্দুর চারদিকে যে কোনো জায়গায় x মাইনাস a এই জায়গায় পেতে পারি, x প্লাস a ওটা পেতে পারি, এটাকে লিখি ধর টেইলর সিরিজ লিখছি psi of a প্লাস minus a d by dx of psi of x. Okay, d by dx plus 1 by 2 factorial minus a square আবার d by dx, এটা এই অপারেটর দুবার আসবে, দুবার d by dx দুবার আসা মানে d2x by dx square psi of x। তারপরে কি লেখা যাবে প্লাস 1 by 3 factorial minus a d by dx minus a d by dx cubed psi of x, এই করে করে infinite series. What have I done here? I've expanded psi of x minus a as a Taylor series. তাহলে
এই অপারেটরটা মাইনাস এ ডি বাই ডিএক্স বারবার বারবার অপারেট করছে, একবার দুইবার তিনবার। যখন দুইবার অপারেট করে নিচে একটা 2 ফ্যাক্টোরিয়াল থাকে। এই অপারেটর মাইনাস এ ডি বাই ডিএক্স যখন তিনবার অপারেট করে তখন নিচে একটা 3 ফ্যাক্টোরিয়াল থাকে। এটা টেইলর সিরিজ, দ্যাট ইউ শুড নো। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, ই টু দ্য পাওয়ার, এটা তো এক্সপোনেনশিয়াল লেখা যায়, মাইনাস এ ডি বাই ডিএক্স সাই অফ এক্স। এভাবে লিখতে পারি না? এটা এভাবে যদি লিখি তাহলে এখন দেখো এটাকে এইভাবে লিখি, এখানে মোমেন্টাম অপারেটর নিয়ে আসি। মোমেন্টাম অপারেটর সঙ্গে ডি বাই ডিএক্স আছে, কিন্তু একটা মাইনাস আই স্কয়ার দিয়ে গুণ দিলেই মোমেন্টাম অপারেটর হবে, পিএক্স হবে। তাহলে এটাকে এইভাবে লিখে থাকো, মাইনাস আই বাই এইচ কাট এ মাইনাস আই এইচ কাট ডি বাই ডিএক্স। হলো কিনা চেক করে দেখো, এখানে ডি বাই ডিএক্স এর সঙ্গে মাইনাস আই এইচ কাট জুড়ে দিলাম, কিন্তু এটা তো আগে ছিল না, ফলে ওটাকে ক্যান্সেল করে দিতে হবে। ক্যান্সেল হচ্ছে কিনা দেখো, এইচ কাট কাটাকাটি গেল, মাইনাস মাইনাস প্লাস হলো, আই স্কয়ারে মাইনাস হলো, এই মাইনাসটা পেলাম। ঠিক আছে, অ্যাক্টিং অন সাই অফ এক্স। এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে যদি একদম কারেক্ট ভাষায় বলতে চাও, দিস ইজ দি রিপ্রেজেন্টেশন অফ মোমেন্টাম অপারেটর পিএক্স ইন কোঅর্ডিনেট বেসিস, তাই তো? ফর্মালি যদি লিখতে চাও এভাবে লিখবে, বাঁ দিকে আছে সাই প্রাইম অফ এক্স, আর ডান দিকে পেলাম যে সাই প্রাইম অফ এক্স হচ্ছে এক্স বিন্দুতে পুরনো ওয়েভ ফাংশন যেটা আছে, এক্স একই বিন্দুতে পুরনো ওয়েভ ফাংশন যেটা আছে, সেটাকে এই অপারেটর দিয়ে এক করালেই সেটা পাচ্ছি। এটা অপারেটর দিয়ে এক করানোর পরে কিন্তু এটা হয়ে যায় সাই অফ এক্স মাইনাস এ। ওকে, এখন দেখো বাঁ দিকে আছে এক্স টি অফ এ সাই, বোঝা যাচ্ছে না? বাঁ দিকে আছে এক্স সাই প্রাইম, এক্স সাই প্রাইম আবার কেট সাই প্রাইম আবার টি অ্যাক্টিং অন সাই, তাহলে বাঁ দিকে আছে ব্রা সাই টি অপারেটর অ্যাক্টিং অন সাই। এখন দেখো এটা কিভাবে লেখা যাবে, আর ডান দিকে আছে ই টু দ্য পাওয়ার মাইনাস আই বাই এইচ কাট এ মাইনাস আই এইচ কাট ডি বাই ডিএক্স ব্রা এক্স কেট সাই। এখন দেখো এই কেট সাইটা কিন্তু এনি কেট, এটাকে আমি নাও লিখতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো, এইটাকে কিভাবে লেখা যাবে, এটা যদি আমি এখানে ভেতরে আনতে চাই কিভাবে করব? আমি তো জানি এক্স পি অফ এক্স অপারেটর ইজ মাইনাস আই এইচ কাট ডি বাই ডিএক্স অন ব্রা। ডান দিকে খালি রাখলাম, ডান দিকে যে কোনো একটা কেট বসাতে পারো হিলবার্ট স্পেস। আর এটা যদি থাকে এক্স, একটা ফাংশন অফ পি অফ এক্স যদি থাকে, তাহলে এটা হবে এফ অফ ওই ফাংশনটা মাইনাস আই এইচ কাট ডি বাই ডিএক্স। আমার এখানে এটা একটা ফাংশন, কিসের ফাংশন? ফাংশন অফ মাইনাস আই এইচ কাট ডি বাই ডিএক্স, একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এই এক্সপোনেন্টে মাইনাস সাইন আছে, আই এ বাই এইচ কাট ইত্যাদি আছে। তাহলে এইটার কিভাবে লিখতে পারি? এই জিনিসটা যদি আমি ভেতরে আনতে চাই, ওই এক্স এর এই জিনিসটা যদি আমি এখানে ভেতরে আনতে চাই, কিভাবে আনবো? ওকে, এটা একটু দেখো, এটাই শেষ স্টেপ। তাহলে এখানে সাই তুলে দেই, এক্স টি এ এক্স অ্যাক্টিং অন টি এ অ্যাক্টিং অন ব্রা এক্স। আমি এখন এই যে এক্সপোনেনশিয়াল অপারেটরটা এক্স এখানে ব্রা এক্স এমন কেট সাইজ ভিতরে নিয়ে আসবো, তাহলে কি হবে? ব্রা এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস আই বাই এইচ কাট এ, আর এখানে জাস্ট ছিল মাইনাস আই এইচ কাট ডি বাই ডিএক্স, এটার পরিবর্তে লিখবো পি এক্স অপারেটর, কারণ পি এক্স অপারেটর অ্যাক্টিং অন ব্রা এক্স gives me minus I h cut d by dx bra x, এটা লিখতে পারবো। তাহলে এখন ব্রা এক্স কেটে দিয়ে T
এ কি পাচ্ছি তাহলে? What is the operator T of A? Is e to the power minus I by h cut A P of x. এটাই আমাকে দেখাতে বলেছিল। তাহলে আমি দেখালাম, আমি যদি অপারেটর T of A কে এভাবে লিখি, T operator acting on A is e to the power minus I A Px by h cut. This represents a translation of the system. পুরো সিস্টেমটা, এটাকে বলে অ্যাক্টিভ ট্রান্সফরমেশন। আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস ঠিক আছে, ট্রান্সলেশন অফ দ্য সিস্টেম বাই এ along the x axis. আমি x axis কিভাবে বুঝলাম? এখানে px দেখে বুঝলাম, ওকে। অথবা আগে থেকে যদি হেডিং এ থাকে along x axis, তাহলে ওটা মনে রাখলে বুঝতে পারবে। এখন আমি যদি ইন 3 ডাইমেনশন, ইন 3D, আমি এটা কিভাবে জেনারেলাইজ করব? T of vector A, this will be translation of the system by the vector A. ওইদিকে ভেক্টর এর তিনটা কম্পোনেন্ট আছে, I hat ax plus j hat ay plus k hat az. তাহলে T of A কে কিভাবে লিখবে? ওকে, এইভাবে লেখা যাবে তাহলে e to the power minus I ax px h cut e to the power minus I ay py operator by h cut e to the power minus I ay pz operator times by h cut. তিনটা অপারেটর পরপর লিখলাম। এখন যেহেতু px py এর সঙ্গে কমিট করে, py pz সবগুলো মোমেন্টাম যে কোনো অ্যাক্সিস দিকে থাকুক না কেন, তিনটা মোমেন্টাম আছে এখন, px অপারেটর, py অপারেটর, pz অপারেটর, এখানে যে কোনো দুটো কমিউট করে। যদি এই মোমেন্টাম অপারেটরগুলো কমিউট করে, তাহলে এই এক্সপোনেন্টস গুলো একসঙ্গে লেখা যাবে। তাহলে এটাকে একসঙ্গে লেখা যাবে মাইনাস I ax px, এটা কমন নেই, প্লাস ay py প্লাস az pz বাই h cut, একসঙ্গে লেখা যাবে। কিভাবে লিখবো? কেন কিভাবে লিখলাম? এগুলো অপারেটর, সংখ্যা হলে তো লেখা যেতই, এগুলো অপারেটর। ইন জেনারেল অপারেটর থাকলে এক্সপোনেন্টস গুলো মেলানো যায় না, কারণ অপারেটর গুলো কমিউটেটিং নাও হতে পারে। কিন্তু আমি জানি px commutes with py, py commutes with pz, px commutes with pz, একে অপরের সঙ্গে কমিট করে, এই জন্য একসঙ্গে মেলানো গেল। তাহলে এখন এক্সপোনেনশিয়ালটা কি হলো? e to the power minus I, এটা হলো কি? a dot p operator, এটা ভেক্টর বাই h cut, এইভাবে লেখা যাবে। ওকে, এটা জেনারেলাইজেশন। আমি যখন অঙ্কটা করেছিলাম 1 ডাইমেনশনে অঙ্কটা করেছি, তারপর 3 ডাইমেনশনে জাস্ট কমন সেন্স থেকে লিখে দিয়েছি। ওকে, এটা আমি দেখালাম। এখন আমি আবার স্ক্রিন শেয়ারে যাই। ওই যে আমি টিটাকে কনস্ট্রাক্ট করে ফেলেছি, এখানে এই লেখা আছে, এগুলো করা আছে এখানে। এই টিটাকে কনস্ট্রাক্ট করেছি, এটা 1 ডাইমেনশনে লেখা আছে। ওকে, এখন আমি তোমাদের একটা প্রবলেম দেই, এই প্রবলেমটা তোমরা করো। এখানে আছে, এই প্রবলেমটা আমি করতে চাচ্ছি, একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই প্রবলেমটা আমি করব এখন। সো দ্যাট, এই যেটা আমি প্রবলেমটা লিখি, আমি এখন তাহলে স্ক্রিন স্টপ শেয়ার করে আমার ডকুমেন্ট ক্যামেরাতে যাই। ওকে, এবং আমি প্রবলেমটা আমার খাতায় আছে, খাতা থেকে ঢুকে রাখি। ওকে, এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, এটা বারবার অনেক সময় লাগবে তোমাদের।
দেখাও যে এটা সত্যি। T dagger of a x operator, T of a e to the power a is equal to x hat plus a identity. এটা কিন্তু একটা অপারেটর ইকুয়েশন, এটা দেখাও। আর আমার জানা আছে T of a কিভাবে আমরা প্রকাশ করি। T of a is e to the power minus I a px operator by h hat। আমার নোটে যদি আমি জাস্ট p লিখেছি, x আর লিখিনি, কারণ আমি এখানে px দিলাম, ঠিক আছে, px operator by h hat। এটা প্রমাণ সহজে করা যায়। এটা এক নম্বর প্রমাণ দেখো, নাম্বার 1 প্রমাণ এভাবে খুব সোজা। লেফট হ্যান্ড সাইড দিয়ে কেট এক্স এর উপর অপারেট করে দেখো রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। এক নম্বর ধরো এভাবে t dagger of a is equal to t inverse of a, because t unitary। আবার t inverse of a is t of minus a। তাহলে t of minus a, দেখো t dagger of a কে লেখা হলো t of minus a। কিভাবে? t dagger is equal to t inverse। আবার t inverse of a, t inverse of a is equal to a কে রিভার্স করতে গেলে t of minus a দিয়ে করতে হবে। এইটা x operator t of a acting on ket x। একটা একটা করে করো, দেখো t of a যখন x এর উপর অ্যাক্ট করবে তখন আমাকে দিবে ket x plus a। আবার x অপারেটর যখন এটার উপরে অপারেট করবে ket x plus a এর উপরে, আমাকে দিবে x plus a ket x plus a। এটা তো নাম্বার। আবার t minus a যখন এই x plus a এর উপর অপারেট করবে আমাকে দেবে x plus a, এই a ডিসপ্লেস হয়ে যেটা ব্যাক করে আবার x এ চলে আসবে, এটা তো t of minus a। আর এটাকে তাহলে এটাকে অপারেটর ফর্মে লেখা যায় x hat plus a I hat ket of x। ket of x গুলো কিন্তু বেসিস। তাহলে যেহেতু এগুলো বেসিস আমি এভাবে লিখতে পারবো t hat of minus a x hat t of a acting on any ket psi, যে শুধুমাত্র বেসিস না, যে কোনো কেটকে তো এই বেসিসের সাপেক্ষে as লিনিয়ার কম্বিনেশন করে প্রকাশ করা যায়, এটাই তো বেসিসের কাজ। আর is equal to x hat plus a I hat acting on any ket psi। যেহেতু যে কোনো কেটের উপরে এক করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তাহলে অপারেটর দুটোই সমান। এই অপারেটর সমান সমান এই অপারেটর, আমি কেটগুলোকে তুলে দিতে পারি। এইভাবে প্রমাণ করা যায়। আর একটা ইন্টারেস্টিং প্রমাণ হলো এইরূপ। আমি একটা আইডেন্টিটি হয়তো অতীতে ক্লাসে আলোচনা করেছিলাম এবং আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে দেব। সেই আইডেন্টিটিকে বলা হয় বেকার Hausdorff and Campbell identity। Campbell identity is the operator identity। এটা বলে এইরূপ, এটা আইডেন্টিটি। এটা দুটো অপারেটর আছে এ এবং বি এবং তারা কমিউট করে না, তাহলে আমি লিখতে পারবো আইডেন্টিটি বলে এইটা। তোমার যদি এইটা থাকে, এই ফর্মুলা থাকে e to the power a, তারপরে মাঝখানে দিলা বি আর ডান দিকে দিলা e to the power minus a। এটা হবে এইরূপ b plus commutator of a with b plus commutator of b, commutator of a with the previous commutator, 1/2 factorial commutator of a, আর এখানে তার আগে হচ্ছে commutator of a with the commutator of a and b। তারপরের টার্মটা কি হবে? 1/3 factorial এর সঙ্গে আগের টার্মে যে কমিউটেটর আছে
ওটার কমিউটেটর, এটা তো একটা অপারেটর, এর সঙ্গে এই কমিউটেটরে ডাবল কমিউটেটরের কমিউটেটর করতে হবে। তাহলে ডাবল কমিউটেটর হচ্ছে এখানে কমিউটেটর অফ এ উইথ দ্য কমিউটেটর অফ এ এন্ড বি। এখন এখন ট্রিপল কমিউটেটর, এইভাবে যেতে হবে। এটা হচ্ছে বেকার হাউসডর্ফ ক্যাম্বেল আইডেন্টিটি। এটা আমরা অতীতে করেছিলাম ক্লাসে, তোমরা ভুলে গেছো, ক্লাস নোটস গুলো দেখে নিও। এটা আমি আমার মনে আছে যে আমি ক্লাসে করেছিলাম। এখন আমি একটা স্পেশাল কেস নেই, স্পেশাল কেস। যদি এমন হয়, যদি এমন হয়, এমন হবে এমন কোনো কথা নেই, যদি হয় এ এবং বি এর কমিউটেটর যদি হয় এইরূপ একটা নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বার টাইমস আইডেন্টিটি অপারেটর, এটাকে এই সমস্ত অপারেটর গুলোকে বলা হয়, এগুলো যদিও এটা অপারেটর, এটা নাম্বারের মতো ইয়ে করে, একটা কমপ্লেক্স নাম্বারের মতো কাজ করে। কারণ সি টাইমস আইডেন্টিটি অপারেটর acting on any ket is nothing but identity acting on the ket gives me the ket, multiplying the ket by psi. Now C times identity acting on any ket is equal to just multiplying C by ket psi by C. এই জন্য এই অপারেটরকে সি টাইমস আইডেন্টিটি অপারেটরকে অনেকে বলে সি নাম্বার, এই আইডেন্টিটি অপারেটর না দিলেও চলে, রাইট? সি অ্যাক্টিং অন সাই, এই জন্য অনেকে বলে এটাকে সি নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বারের মতোই। whenever this operator acts on a ket, it's just like multiplying that ket by this complex number c. কারণ আইডেন্টিটি অ্যাক্টিং অন এ ket gives me the ket back, এই জন্য অনেকে বলে এটা সি নাম্বার, কমপ্লেক্স নাম্বার। আসলে এটা অপারেটর, টেকনিক্যালি এটা অপারেটর, সি টাইমস দ্য আইডেন্টিটি অপারেটর। ওকে, এটা যদি আইডেন্টিটি অপারেটর হয়ে গেল তাহলে পরবর্তী কমিউটেটর শূন্য, কারণ পরবর্তী কমিউটেটর হবে এ কমিউটেটর অফ এ উইথ দ্য কমিউটেটর অফ এ এন্ড বি। ওটা তো হচ্ছে সি টাইমস আইডেন্টিটি, সিটা বাইরে নিয়ে আসো, আইডেন্টিটি, আইডেন্টিটি কমিউটস উইথ এনি অপারেটর, তাহলে এটা জিরো। ওকে, তাহলে এই টার্মটা জিরো কমিট করে, তাহলে পরবর্তী টার্মগুলো সব জিরো। কারণ এ কমিউটিং উইথ জিরো, নাল অপারেটর ইজ জিরো, জিরো নাল অপারেটর, আমি জিরো মানে অপারেটর, তার সবগুলো জিরো। তার মানে আমি এখানে থেমে যাব, রাইট হ্যান্ড সাইডে 2 নম্বর টার্মে থেমে যাব। তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমার ফর্মুলা দাঁড়ালো ই টু দ্য পাওয়ার এ মাঝখানে বি, তারপর ই টু দ্য পাওয়ার মাইনাস এ, এটা করে আমার হবে বি মাঝখানে বি প্লাস ওকে, এখানে থেমে গেলাম। এটা স্পেশাল কেস, যদি কমিউটেটর অফ এ বি ইজ এ সি নাম্বার। এখন আমি তো জানি কমিউটেটর অফ এক্স এন্ড পি এক্স ইজ এ সি নাম্বার। এটা কত? আই এজ কাট আইডেন্টিটি অপারেটর। আর পি এক্স যদি বাঁয়ে থাকে, পি এক্স উইথ এক্স, এটা হবে মাইনাস আই এজ কাট, ইটস এ সি নাম্বার। এখন দেখো, এখন আমি ফিরে যাই, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন আমাকে প্রমাণ করতে হবে কি, সেইখানে চলে যাও। ফোকাসিংটা এখনো প্রবলেম আছে, কিছু একটা আঁকলে বোধ হয়, এটা দিয়ে রাখলে ধরলে বোধ হয় ফোকাসিংটা থাকে, কিন্তু কতক্ষণ ধরে থাকবে। আচ্ছা, এখন আমার কি প্রমাণ করতে হবে ভুলে গেছে হয়তো, আবার মুহূর্তের জন্য একটু দেখি, স্ক্রিন শেয়ার করে। এইটা লেফট হ্যান্ড সাইডটা লেখো, লেফট হ্যান্ড সাইডটা লিখি, টি ড্যাগার আছে কিন্তু, লেফট হ্যান্ড সাইডটা লিখি টি ড্যাগার এক্স। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা দিয়ে লিখতে পারে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে ই টু দ্য পাওয়ার টি ড্যাগার, টি ড্যাগার হলে প্লাস হয়ে যাবে, আই এ পি এক্স অপারেটর বাই এইচ কাট, মাঝখানে হচ্ছে এক্স অপারেটর, আর ডান দিকে আছে ই টু দ্য পাওয়ার মাইনাস আই এ পি এক্স অপারেটর বাই এইচ কাট।
এই পুরোটাকে যদি এ বলো, এই পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে তো আমার সেই হয়ে যায়। আর এখানে আছে একটা কনস্ট্যান্ট টাইমস পিএক্স, পিএক্স অ্যাক্টিং অন এক্স। আমাকে পিএক্স আর এক্স এর কমিউটেটর কি? আই স্কয়ার মাইনাস আই স্কয়ার পিএক্স, and x এর কমিউটেটর হচ্ছে মাইনাস আই স্কয়ার আইডেন্টিটি, ইটস এ সি নাম্বার। তাহলে আমার ট্রাঙ্কেটেড বেকার ক্যাম্বেল হাউসডর্ফ আইডেন্টিটি অ্যাপ্লাই করা যাবে। এটা তাহলে কি হবে? x plus commutator of a with b, commutator of I a px by h cut with b মানে x। যে কনস্ট্যান্ট গুলো বাইরে নিয়ে আসো, তাহলে x অপারেটর প্লাস I a by h cut থেকে গেল commutator of px with x। এখন দেখো x অপারেটর প্লাস I a by h cut, এটা কত? মাইনাস I h cut টাইমস আইডেন্টিটি অপারেটর। h cut কাটাকাটি গেল, I স্কয়ার হচ্ছে -1 আর মাইনাস মাইনাস প্লাস, তাহলে থেকে গেল x অপারেটর প্লাস a প্রুভড। ওকে, আমি তোমাদের হোমওয়ার্ক দেব পরবর্তীতে, সেখানে আমি প্যারিটি অপারেটর নিয়ে একটা হোমওয়ার্ক দেব। আমরা তো বিস্তারিত আলোচনা করলাম ট্রান্সলেশন অপারেটর দিয়ে, এখন আমি তোমাদের প্যারিটি অপারেটরের নিয়ে বিস্তারিত আলোচনা। তার আগে আলোচনা করতে হবে প্যারিটি অপারেটর কি, সেটা হোমওয়ার্কেই থাকবে। এটা আমি এখন ক্লাসে আলোচনা করব না, সেটা তোমরা নিজেরা করবে। ওকে, সো আই এম ডান। আবার শেয়ারে যাই। অনেক অনেক দিন পরে আমার লেকচার 6 শেষ হলো। আমার কথাটি ফুরলো সোফা, এখনো ফুরায়নি, আরো অনেক চ্যাপ্টার আছে। পরবর্তী চ্যাপ্টার, পরবর্তী লেকচার নোট নাম্বার 7, এটা মোস্ট ভেরি ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর পস্টুলেটস। আমরা কিন্তু এখানে ডিডাকটিভ অ্যাপ্রোচটা নিয়েছি, কিছু পস্টুলেট দেব, তারপর সেই পস্টুলেটেড গুলোই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, তারপরে হচ্ছে নাথিং বাট অ্যাপ্লিকেশনস অফ দোজ পস্টুলেটস। পস্টুলেট গুলো আনতেও কিন্তু আমাদের অনেক অনেক সময় লেগেছে। সারা বিশ্বের সায়েন্টিস্টরা প্রায় 25 বছর সময় নিয়েছে এই পস্টুলেটস গুলো ঠিকঠাক করার জন্য। 30 বছর হয়ে গেছে, 30 বছর সময় লেগেছে এই কোয়ান্টাম মেকানিক্স এর পস্টুলেট আবিষ্কার করা। কোয়ান্টাম মেকানিক্স এর শুরু হলো 1901 সনে, যখন ম্যাক্স প্লাঙ্ক ওনার ব্ল্যাক বডি রেডিয়েশন পেপারটা প্রেজেন্ট করলেন টু জার্মান ফিজিক্যাল সোসাইটি। আর কোয়ান্টাম মেকানিক্স কমপ্লিট হলো 1930 সনে, যখন ডিরাক ওনার ইকুয়েশন ফর ইলেকট্রনটা দিলেন। তার মানে এই 30 বছর লেগেছে সমস্ত কোয়ান্টাম মেকানিক্সটাকে ঠিকঠাক করতে। ইন্টারপ্রিটেশন কি হবে, পস্টুলেট থাকবে, পস্টুলেট কি হবে, এগুলো ঠিকঠাক করাটা 30 বছর লেগেছে। ওয়ার্ল্ডের সবচেয়ে ব্রিলিয়ান্ট সায়েন্টিস্টরা কাজ করে 30 বছর লাগিয়েছে। একটা ক্লু পেয়ে গেলে তারপর যদি তোমরা আদা জল খেয়ে লাগো, 30 বছর ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে দেখা যাবে যে 1000 বছর পার হয়ে গেল, কিছুই হলো না। 1500 বছর পার হয়ে গেল মধ্যযুগে, কিছুই হলো না। মানুষ ছিল ধর্মান্ধ, ওকে, কিছু ওগুলো হচ্ছে অন্ধকার যুগ, সেটাও হতে পারে। এখন কিন্তু ফিজিক্সে খুব একটা ফান্ডামেন্টাল জিনিস যে হচ্ছে তা না। ওই সময়টা খুব ক্রিয়েটিভ সময় ছিল, ওই 25-30 বছর, 1900 to 1930, খুব ক্রিয়েটিভ ইয়ার্স, ক্রিয়েটিভ 3 ডিকেডস। তারপরে 100 বছর হয়ে যাচ্ছে প্রায়, খুব বেশি যে একটা ক্রিয়েট হয়েছে তা নয়। কারণ ওই 30 বছরেই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, কোয়ান্টাম মেকানিক্স হয়ে গেছে। তারপরে 30 বছর 1930 পরে এসছে কোয়ান্টাম ফিল্ড থিওরি, রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করে কোয়ান্টাম ফিল্ড থিওরি করছে। ওটাও একটা বড় বড় অ্যাচিভমেন্ট।
স্ট্যান্ডার্ড মডেল অফ পার্টিকেল ফিজিক্স হয়েছে। ওকে, কিন্তু ওগুলো কিন্তু application of relativity and quantum mechanics. Standard model really basically quantum field theory. And quantum field theory is nothing but combination of quantum mechanics and special theory of relativity. General theory না, special theory of relativity. সেই ফর্মালিজমটা খুবই কঠিন ফর্মালিজম, সেটাই এখন তোমরা শিখছো। ওকে, খুব ভালো করে। অলরাইট, এটা গেল আমার চ্যাপ্টার 6। এখন আমি লেকচার 7-এ চলে যাই। এটা একটা সেন্ট্রাল চ্যাপ্টার। ওকে, পস্টুলেটস অফ কোয়ান্টাম। এটা আমাকে একটু পড়তে হবে, এখন খাতায় দেখানো একটু অসুবিধা, কারণ অনেক টেক্সট আছে, অঙ্ক বেশি নাই। পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স, এটা ভালো করে দেখতে হবে। আচ্ছা, পড়ো তাহলে। নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স, এটা কি কিউ বড় হাতে দিলে ভালো হতো না? আর এমটা অথবা এখানে ছোট হাতে দিয়েছি, এখানে ছোট হাতে দেওয়া উচিত ছিল। আচ্ছা, নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স, আমেরিকানরা কিন্তু দুটোই ছোট হাতে দেবে, কোয়ান্টামের কিউ, মেকানিক্সের এম ছোট হাতে দেবে, কিন্তু আমরা এগুলাকে ক্যাপিটালাইজ করি, কোয়ান্টাম কিউটা বড়, এম বড়, আমরা বেশি ক্যাপিটালাইজেশন পছন্দ করি বাংলাদেশে। নন, আর আমেরিকানরা ক্যাপিটাল লেটার দিবে শুধু সেন্টেন্সের প্রথমে। Non-relativistic quantum mechanics and its relativistic extension is based on certain postulates which we'll now discuss. Postulates গুলো এখন আমি ডিসকাস করব। These are postulates. আমরা যেই অনেক চিন্তা ভাবনা করে এই postulates গুলো কোয়ান্টাম মেকানিক্সের ফাদার্সরা, ফাউন্ডিং ফাদার্সরা করে গেছেন। postulates গুলো হঠাৎ করে স্বপ্ন দেখে ওরা পাননি, ওনারা এক্সপেরিমেন্ট করে অনেক চিন্তা ভাবনা করে এক্সপেরিমেন্ট গুলো কিভাবে এক্সপ্লেইন করা যাবে এই করে করে কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার করেছেন। ওনারা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার করেছেন ইন অ্যান ইন্ডাকটিভ ম্যানার। পরে যখন আবিষ্কার হয়ে গেল, ফর্মালিজম একেবারে সেটেল হয়ে গেল, তখন আবার ডিডাকটিভ ওয়েতে বললেন যে তাহলে কোয়ান্টাম মেকানিক্স এই যে থিওরি, এটা অনেকগুলো পস্টুলেটের উপরে নির্ভর করে। এই পস্টুলেটস গুলো, এগুলোকে বলে পস্টুলেট, তার কারণ এই পস্টুলেট গুলো ব্যবহার করে যে কনক্লুশনস গুলো আমরা রিচ করব, দোজ কনক্লুশনস এগ্রি উইথ এক্সপেরিমেন্ট ইন অল কেসেস। অনেকে বলে পস্টুলেটস আর ভেরি স্ট্রেঞ্জ, কেমন ফর্মালিজম, রাইট? এটা ক্লাসিক্যাল ফর্মালিজম থেকে একেবারে বিপরীত। বিপরীত না, একেবারে ক্লাসিক্যাল মেকানিক্স যারা করে তারা এটা বুঝতেই পারবে না, তাদের কাছে এটা অদ্ভুত মনে হবে। আর কোয়ান্টাম মেকানিক্সের ফাউন্ডার যারা ছিলেন, বোর, শ্রোডিঙ্গার, হাইজেনবার্গ, বললো অদ্ভুত মনে হতে পারে, but that's how nature works. Nature is quantum mechanical. এই যে পস্টুলেটস গুলো তোমাদের দিলাম, এই পস্টুলেট অ্যাপ্লাই করে দুনিয়াতে যত ঘটনা ঘটে সবগুলোই তুমি এক্সপ্লেইন করতে পারো। সুতরাং দিস ইজ কোয়ান্টাম মেকানিক্স, এন্ড কোয়ান্টাম মেকানিক্স ইজ দি কারেক্ট থিওরি অফ নেচার। অনেকে বলে থাকে যে কোয়ান্টাম মেকানিক্স ইজ অ্যাপ্লিকেবল অনলি টু মাইক্রোস্কোপিক অবজেক্টস। এটা একটা অনেকাংশে ঠিক, কারণ অনলি টু বলাটা ঠিক না, কারণ মাইক্রোস্কোপিক অবজেক্টে কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে যে কনক্লুশন রিচ করি, আর ক্লাসিক্যাল মেকানিক্স অ্যাপ্লাই করে যে কনক্লুশন রিচ করব, তাদের মধ্যে বিস্তর তফাৎ আছে, এবং কোয়ান্টাম কনক্লুশনগুলোই কারেক্ট, যদিও ওগুলো অদ্ভুত মনে হয়। এক্সপেরিমেন্ট করে দেখেছি কোয়ান্টাম কনক্লুশনগুলোই কারেক্ট। সো দ্য ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স ফর মাইক্রোস্কোপিক পার্টিকলস is very large in the case of microscopic particles, and the quantum predictions are correct. On a large scale, quantum prediction এবং classical prediction মোটামুটি কাছাকাছি, কিন্তু correct theory of nature is quantum mechanics. Okay, প্রথম postulateটা দেখো। To every physical system একটা পার্টিকেল হতে পারে, একটা ইলেকট্রন হতে পারে, অথবা একটা ইলেকট্রন একটা প্রোটন মিলে একটা সিস্টেম হতে পারে, যেমন হাইড্রোজেন অ্যাটম। ওকে, টু এভরি ফিজিক্যাল সিস্টেম at any given moment in time, এটা উজ্জ, at any given moment in time, to every physical system there corresponds a Hilbert space. এটা at any moment in time না বললেও চলতে, এখানে to every physical system there corresponds a Hilbert space.
each possible state of the system at any moment in time, কারণ সময় সাপেক্ষে ওই সিস্টেমের স্টেট পরিবর্তিত হতে পারে, তাহলে each possible state of the system, এটা উজ্জ্বল সময় সাপেক্ষে যে কোনো মুহূর্তে, is given or is represented by a vector in Hilbert space. A vector in Hilbert space কে অনেকে বলে ket, by a ket in Hilbert space or by a vector in Hilbert space. এটা এত অ্যাবস্ট্রাক্ট, এটা পড়ে তো কিছুই বোঝা যাচ্ছে না, আনলেস ইউ আর মোটিভেটেড। এটা কোত্থেকে পেলেন ভাই, এটা বলতে হবে ভাই। বললো যে কোথা থেকে পাইছে সেটা তো চিন্তা করো না, এটা ধরে নাও, ধরে নিয়ে এটা নিয়ে অঙ্ক করো, অঙ্ক করে দেখো তোমার প্রেডিকশন আর এক্সপেরিমেন্ট মিলে কিনা, একটা ব্যত্যয় পাও কিনা, একটা এক্সেপশন পেলে এটা রং। হাজারোটা মিলে গেল, কিন্তু এক জায়গায় যদি না মিলে, অমিল হয়, তাহলে এটা রং। তাহলে আবার পরে এটাই postulate 1. To every physical system there corresponds a Hilbert space. Each possible state of the system is given or is represented by a vector in the Hilbert space, ket psi. Okay. It will discuss query. The first postulate of quantum mechanics, QM, implies the principle of superposition, which states that if ket psi 1 and ket psi 2 are two vectors in the Hilbert space, representing two possible states of the system, then a linear combination of ket psi 1 and psi 2, a linear combination called superposition. A linear combination of ket psi 1 and ket psi 2 is also a ket in Hilbert space. So ket psi also represents another state of the system. Okay. এটা সুপারপজিশন করলাম, লিনিয়ার কম্বিনেশন করে ket psi পেলাম, তাহলে ket psi টা is also a vector in Hilbert space and so represents the possible state of the system. এটাকে বলে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। এটা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা ধরো কোয়ান্টাম কম্পিউটিং এ কিন্তু এনট্যাঙ্গলমেন্ট, প্রিন্সিপাল অফ সুপারপজিশন ইত্যাদি খুবই সেন্ট্রাল রোল প্লে করে। It plays a central role in quantum mechanics. কারণ এটা ফার্স্ট পস্টুলেট থেকে ফলো করছে। The first postulate of quantum mechanics implies the principle of superposition, which states that if ket psi 1 and ket psi 2 are two vectors in the Hilbert space representing two possible states of the system, then a linear combination of ket psi 1 and ket psi 2, that is ket psi equal to C1 ket psi 1 plus C2 ket psi 2. Ket psi is also a vector in the Hilbert space, এবং যেহেতু vector, and so represents the possible state of the system. আরেকটা assumption এখানে নিহিত আছে। We make a further assumption, namely that by superposing a state with itself, we cannot form a new state, but we get the original state over again. ধরো if the original state কে যদি বলি ket psi 1 অথবা ket psi 2 অথবা ket psi অথবা ket phi, যে কোনো একটা ket আছে representing the state of the system, ধরো ket psi 1, এখানে কিন্তু ket psi 1 একটা স্টেট হতে পারতো, ket psi 2 একটা স্টেট হতে পারে সিস্টেমটা, এই দুটোর কম্বিনেশন মিলে ket psi গঠন করলাম, ket psi আর একটা স্টেট হতে পারে। To every state of the system there corresponds a ket in the Hilbert space, a normalizable ket in the Hilbert space. Psi 1 psi 2 এগুলো নর্ম 1 করে দিতে হবে, নর্মালাইজেবল হতে হবে, তাহলে সাইটাও নর্মালাইজেবল। এগুলো নর্ম ফাইনাইট হতে হবে, নর্ম ফাইনাইট মানে 1 হতে হবে, 1 করে দিতে পারবো আর কি, ফাইনাইট না হলে। আচ্ছা 1 যে করে দিতে পারবো, কেন করে দিতে পারবো দেখো, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ ভাগ দিয়ে 1 করে দেব, কিন্তু তুমি বলতে পারো একটা কেটকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ ভাগ করে দিলে তো স্টেট পরিবর্তন হবে। ধরো একটা কেট নিলাম psi 1, ket psi 1 অথবা ket psi নিলাম, ket psi represents a state. আমি দেখলাম যে ket psi এর স্কেলার প্রোডাক্ট যদি নেই উইথ ইটসেলফ, ket psi এর নর্ম আমি পেলাম 5, 1 পেলাম না, আমাকে 1 করতে গেলে এই ket psi কে √5 দিয়ে ভাগ দিয়ে আরেকটা কেট পেলাম,
এই কেট সাই যদি একটা স্টেটকে রিপ্রেজেন্ট করে, তাহলে এই স্টেটকে একটা সংখ্যা দিয়ে গুণ ভাগ দিলে যে নতুন কেটটা পাবে, নতুন কেটটাও কিন্তু একই স্টেটকে রিপ্রেজেন্ট করবে। ওকে, এটা যে নর্মালাইজেশন করে এটা নর্ম যে 1 করে দেব, সেটা আমি নর্মটা 1 না হয়ে 5ও হতে পারে। 1 আমি করে দেই ফর সাম এক্সট্রা কনভিনিয়েন্স, কিন্তু 1 না করলেও চলে। 1 যে করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু 1 করলে আমার পরবর্তীতে কিছু কনভিনিয়েন্স হয়, কিছু অঙ্কগুলো অল্প কথায় সেরে যায়। কিন্তু এই যে ভেক্টর সাই এর নর্ম যে 1 হতে হবে সেই বাধ্যবাধকতা নেই আসলে। Okay, we make a further assumption, namely that by superposing a state with itself, we cannot form a new state, but get the original state over again. এটা কিভাবে? ধরো আমি, if the original state is psi 1, get psi 1 কে যদি psi 1 এর সঙ্গে সুপারপোজ করি, I'm superposing a ket with itself, right? When it is superposed with itself, the resulting vector, নতুন ভেক্টর, যেটা বলতে পারো যে আমি একটা নতুন ভেক্টর পেলাম, ধরো এটা C1, এখানে C1 লিখতে হবে, এই ভুল আছে। ধরো C1 psi 1, C2 psi 1। এখানে কি হলো, ব্যাপারটা কি হলো, আমি একই কেট psi 1, আমি এখানে psi লিখলেও পারতাম, কারণ psi 1 psi 2 এনি কেট phi, ঠিক আছে। একই কেট psi 1 কে একবার C1 দিয়ে গুণ দিলাম, পরবর্তীতে C2 গুণ দিয়ে আবার যোগ দিয়ে দিলাম। আমি কি পাচ্ছি, I get a multiple of ket psi 1, C1 plus C2 into ket times ket psi 1, এটা পেলাম। তাহলে if original ket psi 1 একটা যদি স্টেট রিপ্রেজেন্ট করে আমার সিস্টেমটার, এই অরিজিনাল কেট কে যদি একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ দিয়ে দেই, তাহলে কি আমার টেকনিক্যালি আমার ভেক্টরটা চেঞ্জ হয়েছে। ইউক্লিডিয়ান ফ্রি স্পেসে একটা ভেক্টর আছে, ধরো ফোর্স ভেক্টর, রাইট, 10 নিউটন ইস্ট। এই ভেক্টরকে কিন্তু আমি যদি 5 দিয়ে গুণ দেই, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দেই, তাহলে 50 নিউটন হলো, ফোর্স কিন্তু পরিবর্তন হয়ে গেল। কিন্তু হিলবার্ট স্পেসে একটা ভেক্টর আছে ket psi 1, দ্যাট রিপ্রেজেন্টস দ্য স্টেট অফ দ্য সিস্টেম। সেই কেটকে একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ দিয়ে একটা নতুন কেট পেলাম। এই নতুন কেটটা is the multiple of the original ket. The new ket therefore does not represent the new state, it represents the same state. Okay, এখন একটা স্পেশাল এমন হতে পারে যে C1 এবং C2 মিলে শূন্য হলো। C2 যদি -C1 ধরি, তাহলে C1 C2 মিলে শূন্য হলো। সেই ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে null vector, and null vector does not represent any state. তাহলে now we may have C1 plus C2 equal to 0, in which case the result of superposition process will give the null vector, which corresponds to no state of the physical system at all. Null vector does not correspond to any physical state. ওই স্পেশাল কেসটা বাদ দিয়ে C/C2 যদি 0 না হয়, তাহলে একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে যদি psi 1 কে গুণ দেই, তাহলে আমাকে কি হচ্ছে, এফেক্ট অফ সুপারপজিশন ইজ লাইক তাহলে কি হলো, the effect of superposing a vector with itself is like multiplying the vector by a complex number C equal to C1 C2, and therefore C psi 1 and psi 1, C0 now, C non-zero, C psi 1, ket psi 1 and ket psi 1, এই দুটো নন ভিন্ন হলো, but they represent the same state of the system. এখানে প্লুরাল দিয়েছে, এখানে যেহেতু প্লুরাল, এখানে গ্রামারে ভুল আছে। C psi 1 and ket psi 1 represent, এই এসটাকে কাটতে হবে, the same state of the system. এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে এটা ফলো করে from postulate 1. To repeat, if the vector corresponding to a state of the system is multiplied by any complex number, not 0, the resulting vector will correspond to the same state. এটা বলে, এটা আরেকটা assumption, আরেকটা sub postulate of postulate 1.
Thus, a state is specified by the direction of a vector in Hilbert space, and any length we may assign to the vector is irrelevant. এই শব্দগুলো আমি ইউক্লিডিয়ান থ্রি ভেক্টর যেগুলো আছে ইউক্লিডিয়ান স্পেসে সেখান থেকে বড় করেছি, বড় করে এই জন্য কোটে দিয়েছি, বড় করে আমি হিলবার্ট স্পেসে এই কথাগুলো লাগাচ্ছি। এগুলা ধরো ইউক্লিডিয়ান থ্রি স্পেসে যদি একটা ভেক্টর থাকে I had 5 plus j had 6 plus k had 18, একটা ভেক্টর লিখলাম, is a Euclidean three space, xyz space, এটাকে বলে ইউক্লিডিয়ান থ্রি স্পেস। আর প্লেনকে বলে ইউক্লিডিয়ান টু স্পেস, আর একটা লাইনকে বলে ইউক্লিডিয়ান ওয়ান স্পেস। ওকে, ইউক্লিডিয়ান থ্রি স্পেসে যদি একটা ভেক্টর নাও, ধরো ফোর্স ভেক্টর এই নিলে, ফোর্সের তিনটা কম্পোনেন্ট আছে, একটা এক্স কম্পোনেন্ট, একটা ওয়াই কম্পোনেন্ট, একটা জেড কম্পোনেন্ট। তাহলে ফোর্সের একটা দিক আছে। ইন ইউক্লিডিয়ান থ্রি স্পেস a vector represents a direction, right? এবং ডাইরেকশনটা ফ্রি স্পেস আমি ডাইরেকশন জানি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর পূর্ব, ঊর্ধ্ব অধ, এগুলো ডাইরেকশন দিতে পারি। ইউক্লিডিয়ান থ্রি স্পেসের ডাইরেকশনকে আমি জানি। এখন হিলবার্ট স্পেস তো আর ঠিক ওই অর্থে ভেক্টর না, ওগুলো মেড অফ কেটস। সেই জন্য বলবো যে এই কেটস গুলোকে আমি বলছি ভেক্টর। তাহলে এই কথাটা ইউক্লিডিয়ান থ্রি স্পেসে একটা ফোর্সের ডিরেকশন আছে, কারণ ফোর্স একটা ভেক্টর। একই কথাটা ডিরেকশন কথাটা আমি নিয়ে আসলাম এখন হিলবার্ট স্পেসে। হিলবার্ট স্পেসের কেটস গুলোকে আমি বলবো ভেক্টর, তার মানে প্রতিটা কেটের জন্য একটা ডিরেকশন আছে। এবং ইউক্লিডিয়ান থ্রি স্পেসে একটা ভেক্টরকে যদি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দেই, একটা ভেক্টর আছে ধরো এফ, এফ কে যদি আমি 2 দিয়ে গুণ দেই, তাহলে কি হলো, ভেক্টরের দিকটা নতুন ভেক্টর পেলাম, রাইট? 2f। 2f কি মিন করে? 2f মিন করে আরেকটা ভেক্টর ইন দ্য সেম ডিরেকশন, কিন্তু ওটার দৈর্ঘ্য 2 গুণ, ওইটা নর্ম 2 গুণ। ইফ f is 10 নিউটন, তাহলে 2f is 20 নিউটন, একই দিকে। তাহলে হিলবার্ট স্পেসে তাই বলছি, হিলবার্ট স্পেসে একটা কেট যদি নেই, যে কোনো কেট represents a direction in Hilbert space. Represent direction শুনে আবার তোমার চিন্তা যদি এই xyz ইউক্লিডিয়ান স্পেসে চলে যায় তাহলে ভুল হবে। represents a direction in Hilbert space. Any ket represents a direction in Hilbert space. ইউক্লিডিয়ান স্পেসে যেমন 3টা বেসিস ডাইরেকশন আছে, I had 3টা বেসিস ভেক্টর আছে, I had, j had, k had। হিলবার্ট স্পেসেও এরকম ডাইরেকশন আছে, বেসিস ভেক্টর আছে। বেসিস ভেক্টর গুলো I hat এর মতো, I, j, k hat এর মতো, কিন্তু ওগুলোর ডাইরেকশন হচ্ছে ইনফিনিটি। Thus, a state is specified by the direction vector of a Hilbert space. এখন যদি বলি হিলবার্ট স্পেসে একটা কেট আছে, ধরো কেট সাই, এবং আমি বললাম কেট সাই এবং কেট সাইকে যদি একটা নাম্বার দিয়ে গুণ দেই, একই রিপ্রেজেন্ট, নাম্বার দিয়ে গুণ দেওয়া মানে একই ডিরেকশন একই থাকলো, এটা নর্ম, ওটা দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেল। ইউক্লিডিয়ান থ্রি স্পেসে যে ভেক্টরটাকে বলবো দৈর্ঘ্য, এই ভেক্টরের দৈর্ঘ্য এত, আর এই ভেক্টরটার ম্যাগনিটিউড এত। আর হিলবার্ট স্পেসে ম্যাগনিটিউডের কথাটা হবে নর্ম। একটা কেট আছে, কেট সাই, এটা একটা নর্ম আছে, এটা একটা দিক আছে ইন হিলবার্ট স্পেস। এটাকে একটা সংখ্যা দিয়ে গুণ দিয়ে যে নতুন ভেক্টরটা পাবো, নতুন ভেক্টর কিন্তু একই দিকে, হিলবার্ট স্পেস একই দিকে, যদিও নর্মটা পাল্টে গেল, নর্মটা চেঞ্জ হয়ে গেল। এই নর্মটাকে বলে লেন্থ। হিলবার্ট স্পেসে একটা ভেক্টরের নর্মকে অনেকে বলবে লেন্থ। এইটা কথার কথা হিসাবে ইউক্লিডিয়ান থ্রি স্পেসে একটা ভেক্টরের দৈর্ঘ্য আছে, সে কথাটা আমি এই কেটে খাটালাম। আসলে কেটের লেন্থ হচ্ছে কেটের নর্ম। ওকে, তাহলে ওই কেটের নর্ম যাই হোক না কেন, or any length we may assign the vector, ওই যে একটা হিলবার্ট স্পেসে ভেক্টর আছে কেট সাই, ওটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলেই তো ওটার নর্ম পরিবর্তন হয়। নর্ম দিয়ে কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলে যদি একই স্টেট হয়, তাহলে ওটার নর্ম ইজ ইররিলেভেন্ট।
নর্মটা কম বেশি হতে পারে, কিন্তু ওটার ডিরেকশন যদি সেম থাকে, রাইট, তাহলে আমার স্টেটটা সেম থাকবে। Usually we assign a length or norm of unity to the state vector. আমরা সাধারণত স্টেট ভেক্টরকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ ভাগ দিয়ে ওটা নর্ম 1 করে ফেলি ফর কনভিনিয়েন্স। কনভিনিয়েন্সটা কি এটা আমি পরে দেখাবো। ইন আদার ওয়ার্ডস নর্মটা 1 করা মানে কেট সাই এবং ব্রা সাইড স্কেলার প্রোডাক্ট 1 হবে। কেট সাই ইজ এ নর্মালাইজড কেট বলে ওই কেটটাকেই বলি রিপ্রেজেন্টস দ্য স্টেট। তোমাকে খেয়াল করতে হবে কেট সাই হলে নর্মালাইজ হলে যদি একটা সিস্টেমের স্টেট রিপ্রেজেন্ট করে 2 সাই করলে 10 সাই 20 সাই করে অথবা একটা কমপ্লেক্স নাম্বার টাইম সাই করে নর্মটা যদি চেঞ্জ করে দিই তাহলে নন নর্মালাইজ স্টেট যেগুলো হবে সেগুলো কিন্তু উইল রিপ্রেজেন্ট দ্য সেম স্টেট, যদিও তারা নর্ম তাদের লেন্থ নর্ম ডিফারেন্ট, কিন্তু যেহেতু আমি তাদের ডাইরেকশন সেম, তার মানে দেয়ার মাল্টিপলস অফ সাই কেট সাইয়ের যে কোনো মাল্টিপল নেই না কেন, যে কোনো সংখ্যা দিয়ে গুণ দেই না কেন, রাইট, কেট সাইয়ের নর্ম পাল্টাবে কিন্তু কেট সাইয়ের দিক পাল্টাবে না, ডাইরেকশন পাল্টাবে না। কেট সাইয়ের একটা ডাইরেকশন আছে, ইউক্লিডিয়ান ফ্রি স্পেসে ফোর্সের একটা ডাইরেকশন আছে। ফোর্সকে যদি একটা রিয়েল সংখ্যা দিয়ে গুণ দাও তাহলে ফোর্সের ডিরেকশন একই ডিরেকশনে, ধরো 2 দিয়ে গুণ দিলাম, দ্বিগুণ মানের একটা ফোর্স। একইভাবে একটা কেটের একটা ডাইরেকশন আছে। ওকে, নর্মালাইজ করা মানে হচ্ছে ওটার ম্যাগনিটিউড করে দিলাম 1 ইউনিট ভেক্টরের মতো, এবং ওই কেটকে যদি যে কোনো সংখ্যা দিয়ে গুণ দেই, যেহেতু এটা হিলবার্ট স্পেস, সংখ্যাটা কমপ্লেক্স সংখ্যা হতে পারে। কমপ্লেক্স সংখ্যা দিয়ে যদি কেটকে গুণ দেই, যে নতুন কেট পাবো সেটার ডিরেকশন কেট সাইয়ের মতোই, কিন্তু নর্ম অথবা লেন্থ পরিবর্তিত হয়েছে। লেন্থ পরিবর্তিত করলে স্টেট পরিবর্তন হয় না। সো তাহলে প্রথম পস্টুলেট কি, উই মে রিওয়ার্ড দি ফার্স্ট পস্টুলেট বাই সেইং দ্যাট, প্রথম পস্টুলেটকে আমি এইভাবে বলবো, the state of a system in Hilbert is given by a ray in the Hilbert space. রে মানে কি, একটা আলোর রের বাংলা কি, এর বাংলা কি? রশ্মি স্যার, আলোক রশ্মি। একটা আলোক রশ্মি একটা দিকে যাচ্ছে, রে রিপ্রেজেন্টস এ ডিরেকশন। The Hilbert space একটা ডিরেকশন represents the state, এবং সেই ডিরেকশনের করসপন্ডিং একটা স্টেট আছে, একটা ভেক্টর আছে কেট সাই। কেট সাইকে সংখ্যা দিয়ে গুণ দাও, ডিরেকশন থেকে আছে, কিন্তু ওটা দৈর্ঘ্য হেরফের হতে পারে, নর্ম হেরফের হতে পারে, কিন্তু নর্ম হেরফের হলো ইট রিপ্রেজেন্টস দ্য সেম স্টেট। সুতরাং ইটস এ রে রিপ্রেজেন্টেশন, এ রে ইন হিলবার্ট স্পেস actually represents the state of the system. It's a technical কথা, ray in Hilbert space. It's really a ray correspondence between the state and the vector in the Hilbert space. অনেকে এই কথাটা বলে ray correspondence, তার মানে হচ্ছে if a vector psi represents a state, then a vector c times ket psi also represents the same state. এটাকে বলে ray correspondence by ray in Hilbert space. এই কথাটা ডেটা শুনবে। The assumption just made, এখন যে assumptionটা করলাম আমরা, the assumption just made shows up very clearly, the assumption just made shows very clearly the fundamental difference between the superposition of quantum theory and any kind of classical superposition. Classical superposition key. In the case of a classical system, for instance, a vibrating string or a membrane, when one superposes a state with itself, the result is a different state with an amplitude double the original amplitude. A light optics যখন পড়ছো তখন প্রিন্সিপাল অফ সুপারপজিশন পড়ো নাই, সেটা তো ক্লাসিক্যাল সুপারপজিশন। দুটো ওয়েভকে যদি সুপারপোজ করো, দুটো আইডেন্টিক্যাল ওয়েভ, একই অ্যামপ্লিটিউড একই ফেজের দুটো ওয়েভকে যদি সুপারপোজ করো, তাহলে ইউ আর সুপারপোজিং টু আইডেন্টিক্যাল ওয়েভস উইথ ইটসেলফ, তাহলে একটা নতুন ওয়েভ পাবে যেটার অ্যামপ্লিটিউড দ্বিগুণ হবে,
if we Yes, sir. বলো না স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার আমি জি স্যার বললাম আর কি ওই যে যেটা ওকে ওটা বললেন। পড়েছে ঠিক আছে ওটা পড়েছে তার মানে ক্লাসিক্যালি দুটো আইডেন্টিক্যাল স্টেট অফ ভাইব্রেশন ধরো স্ট্রিং এ কিংবা মেমব্রেনে আমি যদি সুপারপোজ করি আই গেট এ ডিফারেন্ট স্টেট রাইট কারণ তখন আমার অ্যাম্পলিটিউড তো দ্বিগুণ হয়ে গেল আলোর উজ্জ্বলতা বেড়ে গেল অনেক গুণ সো দ্য রেজাল্ট ইজ এ ডিফারেন্ট স্টেট উইথ অ্যান অ্যাম্পলিটিউড ডাবল দ্য অরিজিনাল অ্যাম্পলিটিউড ওকে একটা ডিফারেন্ট ভাইব্রেশন পেয়ে যাবো again while there exists a classical state with zero amplitude সব জায়গায় জিরো কোনো ভাইব্রেশন নাই এটাকে বলে স্টেট অফ রেস্ট এটা তো ক্লাসিক্যালি আমরা জানি স্টেট অফ রেস্ট while there exists a classical state with zero amplitude everywhere of oscillation everywhere namely the state of rest there does not exist any corresponding state for a quantum system state of rest বলে quantum system এ কিছু নাই the null state কেন নাই the zero of the null vector Hilbert space একটা null vector আছে কিন্তু সেই null vector does not correspond to any state at all আর ক্লাসিক্যালি যখন স্ট্রিং এর ভাইব্রেশন তুমি স্টাডি করো তখন ভাইব্রেশন সব জায়গায় জিরো কোনো ভাইব্রেশন এটা একটা স্টেট এটাকে বলে স্টেট অফ রেস্ট কিন্তু হিলবার্ট স্পেসের এরকম কোনো করসপন্ডিং স্টেট নাই হিলবার্ট স্পেসের নাল ভেক্টর বলে একটা ভেক্টর আছে সেটা অন্য কাজে লাগে বাট নাল ভেক্টর ডাজ নট রিপ্রেজেন্ট এনি স্টেট এটাই হচ্ছে there's a subtle difference between the principle of superposition of the vectors in Hilbert space and principle of superposition in classical physics, like superposition of vibration in a string. Okay. এখন, now, even when the state vector is normalized, state vector normalized করলাম, the vector normalized করার পরও the vector can be multiplied by a phase factor e to the power I theta, theta হলো real. এটাকে বলে phase factor, এটা একটা কমপ্লেক্স নাম্বার। এই নাম্বারটা মডুলাস কিন্তু 1, থেটাটা রিয়াল। ধরো একটা কেট আছে, কেট সাই, এটা নরমালাইজড। এটাকে যদি e to the power I theta দিয়ে গুণ দিয়ে আরেকটা নতুন কেট করি, এটাও নরমালাইজড। এবং এই কেটটা তাহলে দুটো নরমালাইজ তো ঠিক আছে, তাহলে e to the power I theta দিয়ে টেকনিক্যালি আরেকটা নতুন কেট হলো, নতুন কেটের ডাইরেকশন আর সাইড ডাইরেকশন একই হলো, এবং নতুন কেটের নর্ম আর পুরনো কেট সাই এর নর্ম একই আছে। তাহলে কেট সাই এবং e to the power I theta psi they represent the same state. e to the power I theta psi is normalized if ket psi is normalized. Normalization করার পরেও তোমার হিলবার্ট স্পেসের ভেক্টরটা একটু অ্যাম্বিগুয়াস থেকে যায়, ওটাকে e to the power I theta গুণ দিতে হবে। কিন্তু হিলবার্ট স্পেসের ভেক্টর অ্যাম্বিগুয়াস থাকলেও স্টেটে কোনো অ্যাম্বিগুইটি নেই, কারণ কেট সাই আর e to the power I theta ket psi একই স্টেট রিপ্রেজেন্ট করে। ওকে, extreme caution has to be exercised when we superpose states to get a new state. For example, let us assume that দুটো স্টেট আছে, কেট সাই 1, কেট সাই 2, এই দুটোকে সুপারপোজ করে আর একটা নতুন কেট সাই পেলাম। সাই 1 কে একটা কমপ্লেক্স নাম্বার ল্যামডা 1 দিয়ে গুণ দিলাম। ল্যামডা 1টা রিয়েলও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে, কমপ্লেক্স হওয়ার কোনো ইয়ে নাই, হতে পারে, কোনো রেস্ট্রিকশন নাই। ল্যামডা 2টা কমপ্লেক্স ইন জেনারেল, রিয়েলও হতে পারে। ইটস এ সুপারপোজিশন অফ টু কেট সাই 1 সাই 2। সাই 1 শুধুমাত্র সাই 1 বাই ইটসেলফ রিপ্রেজেন্টস এ স্টেট, শুধুমাত্র কেট সাই 2 বাই ইটসেলফ রিপ্রেজেন্টস এ স্টেট। তাদের লিনিয়ার কম্বিনেশন করে, তাদের সুপারপোজিশন করে আরেকটা কেট পেলাম, এই কেটটা রিপ্রেজেন্টস অ্যানাদার স্টেট। It is true that e to the power I theta 1 psi 1 represents for all real theta 1 the same normalized physical state vector as psi 1, ket psi 1. Ket psi 1 এবং ket psi 1 multiplied by e to the power I theta 1. Technically তারা হিলবার্ট স্পেসে ম্যাথমেটিক্যালি তারা দুটো ভেক্টর, বাট দুটো ভেক্টর হলেও they represent the same physical state. From physical state to every physical state, to the active mathematical vector থাকবে তা না, represents by a
রে একটা দিক দ্বারা ওই একটা দিকে, একটা নির্দিষ্ট দিকে তো তুমি কোটি কোটি ভেক্টর চিন্তা করতে পারো, ইনফিনিট ভেক্টর চিন্তা করতে পারো। এই সবগুলো ভেক্টর যদি দিক ঠিক থাকে, রিপ্রেজেন্ট দ্য সেম স্টেট। psi1 কে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলে psi1 get psi1 এবং e to the power I theta 1 get psi1 একই স্টেট রিপ্রেজেন্ট করছে, একই ফিজিক্যাল স্টেট। একইভাবে e to the power I theta 2 psi get psi2 represents the same state, same physical state at get psi2। এটা ঠিক আছে, কিন্তু ওই দুটাকে যদি সুপারপোজ করো, ধরো lambda 1 e to the power I theta 1 psi1 lambda 2 e to the power I theta 2 psi2 করে নতুন কেট পেলে phi এবং psi কিন্তু এক স্টেট নয়। তুমি এখানে বলতে পারো যে get psi1 যদি একটা স্টেট রিপ্রেজেন্ট করে, e to the power I theta 1 get psi1 একই স্টেট রিপ্রেজেন্ট করে। get psi2 যদি একটা স্টেট রিপ্রেজেন্ট করে, then e to the power I theta 2 get psi2 represents the same state। কিন্তু psi1 psi2 কেটের একটা পার্টিকুলার সুপারপজিশন করে যে কেট psi পেলে, আর একই সুপারপজিশন করে এই নতুন কেটগুলোর সুপারপোজ যদি করি করে আরেকটা কেট পেলে phi এবং psi কিন্তু ভিন্ন ভিন্ন স্টেট রিপ্রেজেন্ট করবে। এই ফেজ, এগুলো হলো ফেজ ফ্যাক্টর। এই প্রথম টার্মে ফেজ ফ্যাক্টর, দ্বিতীয় টার্মে ফেজ ফ্যাক্টর যদি সমান না হয়, theta 1 আর theta 2 যদি সমান না হয়, উইথ সাম এক্সেপশন, এই ফেজ ফ্যাক্টরগুলো যদি ডিফারেন্ট হয়, তাহলে ফেজ ফ্যাক্টর ডিফারেন্ট, তাহলে কেট phi আর এখানে ফেজ ফ্যাক্টর নাই, আর কেট psi একই সুপারপজিশন। এখানে কনস্ট্যান্ট ঠিক আছে lambda 1 lambda 2, এখানেও কনস্ট্যান্ট lambda 1 lambda 2, শুধু psi1 এর সঙ্গে একটা ফেজ ফ্যাক্টর দিয়েছি, কেট psi2 এর সঙ্গে আরেকটা ফেজ ফ্যাক্টর দিয়েছি। দুটো ফেজ ফ্যাক্টর যদি সমান না হয়, তাহলে দ্বিতীয় সুপারপজিশন করে যে কেট phi পেলাম এবং প্রথমে ফেজ ফ্যাক্টর ছাড়া সুপারপজিশন করে যে নতুন কেট psi পেলাম, এই নতুন দুটো কেট কিন্তু দে ডোন্ট রিপ্রেজেন্ট দ্য সেম স্টেট। আনলেস যদি, কিন্তু এমন যদি হয় theta 2 equal to theta 1 plus 2n pi, তাহলে কিন্তু e to the power I theta 2 equal to e to the power I theta 1। theta 2 theta 1 এর সমান হতে হবে, সমান হলে তো সমান। আর theta 2 যদি হয় 2 pi, theta 1 plus 2 pi, theta 1 minus 2 pi, theta 1 plus 4 pi, theta 1 minus 4 pi, তাহলেও e to the power I theta 2 আর e to the power I theta 1 সমান। এটা হচ্ছে স্পেশাল কেস। theta 2 যেই মান হবে এমন কোনো কথা নেই। theta 2 একটা আরবিট্রারি মান। আরবিট্রারি মানের মধ্যে যদি theta 2 এই মানটা হয় theta 2 equal to theta 1 plus 2n pi, তাহলে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, এই দুটো ফেজ ফ্যাক্টর সমান, তখন কিন্তু কেট phi-টা হবে e to the power I theta 1, দুই জায়গায় ছিল, কমন নিলাম। কমন নিয়ে দেখা গেল phi কি দাঁড়ালো, phi দাঁড়ালো একটা ফেজ ফ্যাক্টর টাইমস psi। এখন তো এটা কিন্তু একটা ওভারঅল ফেজ ফ্যাক্টর, একটা কমন ফেজ ফ্যাক্টর। কমন ফেজ ফ্যাক্টরকে বলে গ্লোবাল ফেজ ফ্যাক্টর। e to the power I theta 1 এখানে ছিল, e to the power I theta 1 এখানে ছিল, কমন ফেজ ফ্যাক্টর, একই ফেজ ফ্যাক্টর দুটো টার্মে। এটাকে এটা গ্লোবাল ফেজ ফ্যাক্টর বলে। এই গ্লোবাল ফেজ ফ্যাক্টরটা কমন নিয়ে যেটা লিখবো, তাহলে e to the power I theta 1 আলাদা হয়ে গেল গুণ psi, গুণ কেট psi। কেট psi যদি একটা স্টেট গঠন করে, ওটাকে একটা ফেজ ফ্যাক্টর দিয়ে গুণ করে যে নতুন কেট পেলাম phi, একই স্টেট রিপ্রেজেন্ট করছে। তার মানে ইন্ডিভিজুয়ালি যদি এই psi1 এর মধ্যে একটা ফেজ ফ্যাক্টর, psi2 এর মধ্যে একটা ফেজ ফ্যাক্টর, এই দুটো ফেজ ফ্যাক্টর যদি তফাৎ হয়, তাহলে কিন্তু একই স্টেট রিপ্রেজেন্ট করে না। এখানে theta 1 theta 2, আর এই দুটো ফেজ ফ্যাক্টর যদি সমান হয়, ওই সমান ফেজ ফ্যাক্টরটা কমন নিয়ে আমি পেয়ে যাচ্ছি কেট phi equal to একটা ফেজ ফ্যাক্টর টাইমস কেট psi। এখন কিন্তু কেট psi এবং কেট phi they represent the same state. In other words, a global, that is overall phase factor, যেটাকে আমি কমন নিতে পারব। সব টার্মে একই ফেজ ফ্যাক্টর যদি থাকে, তাহলে ওটাকে বলা হবে গ্লোবাল ফেজ ফ্যাক্টর। In other words, a global phase factor does not affect the physical predictions, same state, but the relative phases of the coefficients of an expansion are important. এটা হচ্ছে রিলেটিভ ফেজ।
এই দুটোর মধ্যে ফেজের তফাৎ আছে মধ্যে, মানে তাদের মধ্যে একটা রিলেটিভ ফেজ আছে। তুই বলতে পারো আমি এখান থেকে e⁻i⁻1 কমন নেব, কমন নিলে e⁻i⁻1 λ1 psi1, তাহলে এখানে তো হয়ে যাবে e⁻i⁻2 -θ1। ওইটা হবে রিলেটিভ ফেজ বিটুইন দ্য ফার্স্ট টার্ম এন্ড সেকেন্ড টার্ম। আর e⁻i⁻1 যেটা কমন নিলাম ওটা তো ওভারঅল ফেজ ফ্যাক্টর। ওভারঅল ফেজ ফ্যাক্টর আনইম্পর্টেন্ট। এই দুটো টার্মস আছে, দুটো টার্মের মধ্যে যদি একটা ফেজের তফাৎ থাকে, ফেজের তফাৎ থাকে, সে তফাৎটাকে, তার মানে যদি রিলেটিভ ফেজ ফ্যাক্টর যদি থাকে, একটা ফেজ আরেকটা ফেজের সঙ্গে সমান না, তাহলে বলবো তাহলেই এই নতুন কেটটা আর পুরনো কেট সাইটা সমান নয়। তার মানে রিলেটিভ ফেজ ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ওভারঅল গ্লোবাল ফেজ ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট নয়। ওকে, অনেক কিছু আছে এখানে। আজকে একটা পস্তুলেটে আলোচনা করার সুযোগ পেলাম, একটা বেজে গেল, এত সময় যে এত কুইকলি যায়। আরো পস্তুলেট আছে, সব মিলে 6টা পস্তুলেট আছে। এটা কিন্তু পরীক্ষা আসবে, স্টেট দ্য পস্তুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স। এত আলোচনা না করে যা স্টেট করো। আমি যদি বলি স্টেট দ্য পস্তুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স, ওকে, এই কথাটা বলে দিলেই হবে, কোনো এক্সপ্লেইন করতে হবে না। তারপর যদি আমি প্রশ্ন করি স্টেট postulate 1 of quantum mechanics and hence discuss the principle of superposition in quantum mechanics, তখন তুমি এই ডিসকাশনটা দিবে। ওকে, সেটা একটা বড় প্রশ্ন হলো। আর প্রশ্ন সাধারণত আসবে জাস্ট স্টেট করো, প্রিন্সিপাল গুলো স্টেট করো, পস্টুলেট গুলো স্টেট করো। 6টা পস্টুলেট আছে, 6টা পস্টুলেট লিখে লিখে যাও, ওটা 5 মার্ক হতে থাকবে। ওকে, এখন এই মুহূর্তে তোমাদের একটা বই ধরতে হবে। বই ধরে এখানে ধরো, আমি আমার যে নোট আছে, আমি তো নিজের নোট করি নাই, আমি একটা কপি করেছিলাম একটা বই দেখে, ওই সময় আমার খেয়াল আছে। সেই বইটার নাম হচ্ছে মার্সবাকার, অতি ইম্পর্টেন্ট বই। ও খুবই ইম্পর্টেন্ট বই বলছি না, আমি নামটা লিখে দেই। এই বইটা কিন্তু তোমরা দেখতে পারো। এটা বোধহয় কোয়ান্টাম মেকানিক্স বাই, অথরটার নাম হচ্ছে MERZ, BACHER, মার্সবাকার। ওকে, কিন্তু বর্তমানে তো শঙ্কর এসে গেছে, তারপরে আছে, সাকুরাই আছে, আর মার্সবাকার লোকে আর পড়ে না। কিন্তু এটা এত ভালো বই, এটা পড়লে কোনো ক্ষতি নাই। এক সময় আমেরিকার ইস্ট কোস্টে হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন, যত ভালো বিশ্ববিদ্যালয় আছে, ডিউক, সব বিশ্ববিদ্যালয়ে মার্সবাকার পড়াতো। আর পশ্চিমে যত ভালো বিশ্ববিদ্যালয় ছিল, বার্কলে, স্ট্যানফোর্ড, তারা আরেকটা বই পড়াতো, শেফ। এই দুটো বই এখন চল নাই, লোকে বলে যে পুরনো হয়ে গেছে। তার পরিবর্তে টেক্সট বই আসছে, বর্তমানে যেটা চালু আছে, শঙ্কর এবং সাকুরাই। ঠিক আছে, শঙ্করে আছে, শঙ্কর থেকে এই প্রশ্নগুলো দেখে নাও। হয়তো শঙ্করের ভাষা আর মার্সবাকারের ভাষা এক নয়, রাইট? এক না হলেও একই জিনিসই বলছে দুজনে কেউ কোয়ান্টাম মেকানিক্সের জনক না। ওকে, তারা খুব নামকরা ফিজিসিস্ট, কিন্তু কেউ কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার করেনি। যারা কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার করেছে তারা তো হচ্ছে অল টাইম গ্রেট, অল টাইম গ্রেটের মধ্যে পড়বে। হাইজেনবার্গ, শ্রোডিঙ্গার, বোর, these are the Max Planck, Einstein himself also, Einstein, এনারা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের জনক। যদিও অবশ্য পরবর্তীতে আইনস্টাইন এই কোয়ান্টামের পস্টুলেট নিয়ে অনেক আপত্তি তুলেছেন, যেগুলো হতে পারে না, এই পস্টুলেটগুলো ঠিক হবে না। নিশ্চয়ই কোয়ান্টাম মেকানিক্স একটা পার্শিয়াল থিওরি, যখন আমরা ফুল থিওরি পাবো তখন এই কোয়ান্টাম মেকানিক্সে যে প্রবাবিলিস্টিক অ্যাসপেক্টস গুলো আছে সেটা থাকবে না। কোথায় আছে কোয়ান্টাম মেকানিক্সের প্রবাবিলিটি, সেটা একটু পরের পস্টুলেটে আসবে। ওকে, এখন আমি প্রবাবিলিস্টিক নেচার অফ কোয়ান্টাম মেকানিক্স, যেটা নিয়ে আইনস্টাইনের যত সব আপত্তি, যে গড ডাজ নট প্লে ডাইস, এই সমস্ত কথাবার্তা বলে বসলেন, কিন্তু
পরবর্তীতে দেখা গেল না, গড ডাজ অ্যাকচুয়ালি প্লে ডাইস। আইনস্টাইন যত থট এক্সপেরিমেন্ট করে কোয়ান্টাম মেকানিক্সে ভুল প্রমাণ করার চেষ্টা করলেন, কিন্তু দেখা গেল যে আসল এক্সপেরিমেন্ট করলে অদ্ভুতভাবে নেচার কোয়ান্টাম লজ ফলো করে, এগুলা একেবারে ইনটুইশনকে ডিসওবে করে। আমার মনে হয় এটা হওয়া উচিত, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ডাজ নট ওবে ইনটুইশন। কোয়ান্টাম লজ আর সো স্ট্রেঞ্জ, এত অদ্ভুত, অদ্ভুত হলো সত্যি। কারণ সত্যি কিভাবে জানি? এক্সপেরিমেন্ট করে দেখছি সত্যি, এক্সপেরিমেন্টের উপরে তার কথা নাই। ওকে, আমরা কিন্তু এক্সপেরিমেন্টে বিশ্বাসী। আমরা যারা ফিজিসিস্ট অথবা সায়েন্টিস্ট অথবা যে কোনো রেশনাল লোক, অবজারভেশন এক্সপেরিমেন্টেশনের উপরে খুব গুরুত্ব বেশি দেয়। এমনি একটা ওপিনিয়ন তুমি প্রকাশ করলে, ওই ওপিনিয়ন যে ট্রু, আমাদের একমাত্র ক্রাইটেরিয়া, ট্রুথের ক্রাইটেরিয়া হচ্ছে এক্সপেরিমেন্ট। আমার মনে হচ্ছে ট্রুথ, ওই বইতে লেখা আছে, অ্যারিস্টটলের বইতে এটা লেখা আছে, ইট মাস্ট বি ট্রু। আমরা বলবো যে না, এটা ট্রু না। ট্রু এক্সপেরিমেন্ট করছো কিনা দেখাও, এক্সপেরিমেন্ট করে ট্রু পাইছো কিনা। ওকে, আমি এক্সপেরিমেন্ট কেন করবো? অ্যারিস্টটলের বইতে লেখা আছে, এক্সপেরিমেন্ট করার দরকার নেই, ওই বই অনুযায়ী এটা ট্রু, সেটা আমরা গ্রহণ করব না। ওকে, স্ট্রিং বিষয়ে স্যার আপনার অভিমত কি স্যার? এটা তো স্যার এক্সপেরিমেন্টাল। এখন এক্সপেরিমেন্ট নাই, তবে এখনো এটা টেন্টেটিভ অবস্থায় আছি। ভবিষ্যতে আমরা আশা করছি যে হয়তো এক্সপেরিমেন্ট আসবে, তারপরে এক পর্যায়ে আমরা হয়তো টায়ার্ড হয়ে যাব, বলবো যে আর কোনো এক্সপেরিমেন্ট হচ্ছে না, এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন নাই, আর হয়তো এক্সপেরিমেন্ট করা যাবে না, ফলে লেটস অ্যাবান্ডন দ্য থিওরি। এখনো আমরা আশায় বুক বেঁধে আছি। ওকে, কিন্তু এক পর্যায়ে আশা ভঙ্গ হবে, এক পর্যায়ে যদি কোনো এক্সপেরিমেন্ট না করা যায়। কারণ আমরা তো কোনো প্রেডিকশন পাচ্ছি না, এক্সপেরিমেন্টালি ভেরিফাইবল প্রেডিকশন পাচ্ছি না। স্ট্রিং থিওরিতে প্রেডিকশনস পাচ্ছি কিছু, সেগুলো তো এক্সপেরিমেন্টালি ভেরিফাইড হচ্ছে না। সুতরাং ওটা এখনো আমরা বলবো না যে স্ট্রিং থিওরি ইজ দ্য ট্রুথ, ইটস এ প্রপার ডিসক্রিপশন অফ নেচার, সেটা এখনো আমরা বলবো। এটা টেন্টেটিভ, এটাই তো ভালো জিনিস। একেবারে শেষ কথা বলা হয়ে গেল, আর কিছু করার নেই, তাহলে তো একেবারে বোরিং হবে। শেষ কথা যদি, শেষ বাণীটা যদি আমি পেয়ে যাই, আর তো ওটার পরে আর কিছু পাওয়ার থাকলো না। আমি তো ভবিষ্যতের দিকে তাকিয়ে, ভবিষ্যৎটা আমার কাছে ইন্টারেস্টিং কিভাবে মনে হবে যদি ভবিষ্যতে নতুন নতুন জিনিস আমি জানি, নতুন আবিষ্কার করতে পারি। একেবারে শেষ কথা উচ্চারিত হয়ে গেল, তাহলে আর ভবিষ্যতে কিছুই জানার নেই, ওই জীবনটা তো একেবারে বৃথা হয়ে যাবে। তারপরে পরবর্তী জেনারেশনগুলো তারা চুপচাপ ঘরে বসে থাকবে, সবই তো জেনে গেলাম। সুতরাং পরম জানা না জানাই ভালো, রাইট? পৃথিবীটা একটু মিস্টেরিয়াস থাকাই ভালো। অনেক কিছু জানার আছে, এটা যেন 1000 বছর পরেও লোকে বলে যাতে অনেক কিছু জানার আছে। ওকে।